ওই কেসটা ঘটে তখন ওখানে তামিলনাড়ুর কেস এটা। একটা রাতে কিছু ওখানকার অ্যান্টি সোশ্যাল কিছু লোক তামিলনাড়ু, ওরা যে বাড়িতে থাকতো চুরি করতে যায়, তখন ওরা বাধা দেয়। বাধা দেওয়ার পর রাতে ওরা কিছু গ্রুপ মিলে, যারা তামিলনাড়ুর একটু অ্যান্টি সোশ্যাল ছিল, তারা তখন ওদেরকে অত্যাচার করে, মারধর করে। তখন ওরা পালিয়ে আসে। ওই রাত্রি 3টের সময় আমাকে ফোন করে, ওই রাত্রি 3টের সময়। তারপর সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে আমাদের তরফ থেকে ওখানকার ডিএম থেকে আরম্ভ করে ওখানকার যারা রাজ্যসভার মেম্বার উইল কিমসন বলে আছে, হোয়াটসঅ্যাপে এখনো চ্যাট দেখলে পাওয়া যাবে, সবকে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি জানাই। এবং আমাদের নোডাল অফিসার যে দিল্লিতে বসে আছে সঙ্গে সঙ্গে জানাই। সঙ্গে সঙ্গে ওটা আর একটা কেস ছিল, ওইটা যেটা বলছি আমি, ওটা আর একটা কেস ছিল তামিলনাড়ুতে যেটা। এবং ওই কেসটা যে মারধর করে তারপরে ওদেরকে ইমিডিয়েটলি আমরা নিয়ে আসার ব্যবস্থা করি। এবং অগ্নিদগ্ধ কেস যেটা বললো, যখন অগ্নিদগ্ধ হয় তখন তাদেরকে প্রথমে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল না। তারপরে আমরা আমাদের নোডাল অফিসার থেকে আরম্ভ করে, আমরা নিজে থেকে আরম্ভ করে, আমরা যখন বিভিন্ন ওইখানকার প্রশাসনকে জানাই, ওদেরকে ওখানকার যে A ক্লাস হসপিটাল আছে, যেমন আমাদের এখানে পিজি আছে, সেই রকম ওখানে হসপিটালকে ট্রিটমেন্ট করা হয়। প্রত্যেক দিনের আপডেট দেওয়া হয়। আমরা চাপ দেওয়ার পর ওখানে আলাদা একটা অফিসার নিয়োগ করা হয়। তারপরে আমাদেরকে প্রথমে বলা হয় 70% 80% মতো পুড়ে গেছে, ঠিক আছে। এবং প্রত্যেক দিনের ফটো, আমি ফটো দেখাতে পারি আপনাদেরকে, প্রত্যেক দিনের ফটোর আপডেট দেওয়া হয়, ডে টু ডেট আপডেট নেওয়া হয়। এবং তারপরে ওরা প্রথমে 2জন মারা যায়, তারপর 1জন মারা যায়, প্রত্যেকটা কিছু A to Z সবকিছু আমাদের তথ্য করা হয়, A to Z। এবং আমাদেরকে হোমগার্ডে চাকরি দেওয়া হবে সেটাও দিয়েছে রাজ্য সরকার থেকে। এবং কংগ্রেস থেকে যেটা করা হয়েছিল, এবং ওখানকার যারা লোকাল যে ছেলেগুলো, তাদের ভিডিও আছে আমার কাছে, তারা ভিডিও করে পাঠিয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী এটা ফেক বলছে, মিথ্যা বলছে। সে ছেলেটা নদিয়ার ছেলে, ও পুরো ব্যাপারটা দেখছিল। সে বললো রাজ্য সরকার ছাড়া কিচ্ছু করেনি। কংগ্রেসের আগের দিন যখন মারা গেল, তখন কংগ্রেসের 8 থেকে 10 জন লোক যারা ওখানে গেছিল, গিয়ে তখন কিছু ফটো তুলে পালিয়ে এসছে, তার বাইরে কিচ্ছু করেনি বলেছে। আপনারা যদি চান, আমার কাছে ভিডিও আছে, ওখান থেকে যারা ভিডিও করে পাঠিয়েছিল সেই ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। আপনারা সব রকম প্রচেষ্টা করেছেন, তারপরেও আমরা দেখছি যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের লাশ বাড়ি ফিরছে। সরকার যদি সব রকম প্রচেষ্টা করেও ব্যর্থ হয়, মানুষের যদি পরিযায়ী শ্রমিকের লাশ ফেরে, তাহলে সাধারণ মানুষ বা পরিযায়ী শ্রমিকরা ভরসা কাদেরকে করবে? আচ্ছা, আপনি যেটা বললেন, এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যায়, শুধু পরিযায়ী শ্রমিক হচ্ছে না, বাংলায় কথা বললে হচ্ছে এটা। তো এটা কি স্টেট সাবজেক্ট না সেন্ট্রাল সাবজেক্ট? বলুন। এটা নিশ্চয়ই সেন্ট্রাল সাবজেক্ট। একটা স্টেটের ক্ষমতা অনুযায়ী যা যা করা দরকার পার্লামেন্টে আমরা বলতে পারি, আমরা পার্লামেন্টে বলেছি। আমরা আইনত সহযোগিতা নিতে পারি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, PIL করেছি। আমরা ক্যালকাটা হাইকোর্টে আমরা মামলা ফাইল করেছি। আমাদের সরকারি মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন স্টেটকে লেটার করেছি, আমরা যত রকম যা যা করার A to Z আমরা সব করেছি। আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমাজের কাছে আমরা আবেদন করব যেন সর্বস্তরে মানুষ যেন এক দুইতে সোচ্চার হয়। SIR এর হিয়ারিং শুরু হয়েছে, সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কি কোনো সমস্যা হচ্ছে? বলছি ম্যাডাম, হ্যাঁ, ভালো কথা বলেন। যখন SIR প্রথম আরম্ভ হয়, তখন আমাদের কাছে 30 লাখের কাছাকাছি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। আমরা প্রত্যেকে SMS পাঠিয়েছিলাম যে কি করা উচিত। আমরা 2 লাখ মতো স্যাম্পল টেস্ট করার জন্য ফোন কল চালিয়েছিলাম। 2 লাখের মধ্যে সেরকম 1-2 জনের প্রবলেম হয়েছিল, সেটা ঠিক করে দিয়েছিলাম। দেখা গেল যে মোটামুটি সবাই করেছে। বর্তমানে যেটা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশন এখনো বার হয়নি যে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ফিজিক্যালি আসতে হবে। তা সত্ত্বেও আমাদের দপ্তরের তরফ থেকে আবার আমরা SIR যদি হিয়ারিং এর কারণে নোটিশ আছে, কি করা উচিত সেটা আমরা SMS করে দিয়েছি। এবং আমরা আর আইনত প্রক্রিয়াতে যাওয়া যায় কিনা সেটা আমরা ভাবছি যে ওদেরকে ফিজিক্যালি আসতে হবে কেন, আসলে তো ওদের ট্রেন খরচা কে দেবে? ইলেকশন কমিশন তাহলে দেওয়া উচিত, ট্রেনের খরচা থেকে আরম্ভ করে সবকিছু থেকে আরম্ভ করে আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। যেহেতু কোনো নোটিফিকেশন ইলেকশন কমিশন থেকে এখনো করা হয়নি, তার জন্য আমরা আইনত প্রক্রিয়া যাওয়া যায় কিনা দেখছি। এবং আমরা ওদেরকে SMS ও জানিয়ে দিচ্ছি আবার সেকেন্ড টাইম। নির্বাচন কমিশন যেটা বলছে যে যেখানকার মানে কর্মসূচিতে যেখানে রয়েছে সেখানকার ভোটার হওয়ার একটা বিষয় আছে। সেক্ষেত্রে কি এখানকার যারা মাইগ্রেন্ট শ্রমিক, তারা কি যেখানে তারা কাজের জন্য গেছেন সেখানকার ভোটার করে দেওয়া বা এরকম কোনো ব্যবস্থা হচ্ছে? দেখুন, বাইরে কাজে গেলে যে ওখানকার ভোটার হয়ে যায় তা নয়। যেমন আমি পড়ার সূত্রে আমি দিল্লিতে ছিলাম, দিল্লি IIT 2 বছর ছিলাম, ওখানে তো আমার ভোটার কার্ড হয়নি। ভারতবর্ষ তো যে কোনো জায়গাতে যে কোনো ভোটার যে কোনো জায়গাতে যেতে পারে, তো বাইরে স্টেটে কেন ভোটার হবে? যদি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, আমি তো বাইরের কাজের সূত্রে, আপনাদের যারা অনেক সাংবাদিক যারা দিল্লিতে আছে তারা তো পশ্চিমবঙ্গের ভোটার বলে জানি আমি, তারা কি দিল্লির ভোটার হয়ে গেছে? সেটা তো কখনো হওয়ার, সেরকম তো আমাদের নিয়ম নেই, সংবিধান তো সেরকম আমাদের বলে না।
বলছি আজকে যে হেল্পলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলেন, না, চালু আগে থেকে ছিল, এটা প্রথম থেকে চালু ছিল এটা। বলছি এর থেকে কি কি সুযোগ সুবিধা তারা পেতে পারে? যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে জানাবে, সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো মিশনারি আছে সবকিছু দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন, আবার বলছি, বাইরে স্টেটে গেলে এটা হচ্ছে পুরো সেন্ট্রাল সাবজেক্ট, এটা একটা স্টেট গভর্নমেন্টের যা যা ক্ষমতা তার থেকে বেশি করা হয়েছে আমাদের, এবং আমরা সবসময় করবো আমরা। কিন্তু আমাদেরকেও এটা কেন্দ্র সরকারকে চাপ দেওয়া উচিত নানাভাবে, যে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে মারা হবে, এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না। আজকে ভাবুন, যদি মহারাষ্ট্রের কোনো লোককে যদি কোনো জায়গাতে মারা হতো কি হতো, সাউথ ইন্ডিয়ার কোনো লোককে যদি মারা হতো কি হতো। আপনাদের তো বিভিন্ন কেন্দ্র সরকারের বিজেপির বিভিন্ন লিডারদের কোশ্চেন করা উচিত যে কেন এটা হবে। আজকে আপনাদের বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত কেন এটা হবে। আজকে ভাবুন না, যে একটা লোককে যদি অন্য স্টেটের মানুষকে যদি মারা হতো কি হতো, খালি দেখতেন আপনারা। আমাদের মধ্যে একটা মানে পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়া উচিত এটার বিরুদ্ধে আমাদের, যে কেন মারা হবে। ও তো ভারতবর্ষের নাগরিক, জুয়েল যে মারা গেল সে তো ভারতবর্ষের নাগরিক, সে বাংলায় কথা বলার জন্য তাকে মারা হলো। সোমনাথ দেব, যার নলাটি বাড়ি, তার গলা কেটে দেওয়া হয়েছিল 8 মাস আগে, যার আমাদের নলাটি বাড়ি পুনেতে, খালি বাংলায় কথা বলার জন্য। এটা তো কোনো হতে পারে না। প্রথমে বাঙালিদিকে পরিযায়ী শ্রমিকদিকে অত্যাচার করা হচ্ছে, একটা সেকশন চুপ আছে, তারপরে ছোট ছোট ব্যবসায়ীদিকে আরম্ভ করা হচ্ছে, অনেকে দিল্লিতে হোটেল পাওয়া যাচ্ছে না। পরিযায়ী শ্রমিক ছাড়াও বলছি আমি, কিছুদিন আগে হরিদ্বারে কিছু পুণ্যার্থিকা ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, জলপাইগুড়ি বাড়ি, তাদেরকে হোটেল দিচ্ছিল না মাছলি খাতা হয়ে বলে। এটা তো সব সেকশনের মানুষের উপর টানা হচ্ছে। তো এই নিয়ে জাতীয় স্তরে কোনো আন্দোলনের কথা ভাবছেন কি আপনারা? দেখুন, আমরা তো প্রথম থেকে আন্দোলন করছি আমরা, আমাদের অলরেডি আমাদের দলের নেত্রী এবং আমাদের দলের নেতা সবাই আন্দোলন করছি আমরা। আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করছি যে একটা জাতিসত্তার একটা ভাষার উপর আঘাত আনা হচ্ছে, সবাই যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি কি করা হয়েছে আমাদের A to Z দেখালাম আপনাদেরকে, আমি সব নথি দিয়ে দেখাচ্ছি। এবং যত পার্লামেন্টে আমার কোশ্চেন আছে তার 20% কোশ্চেন শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে থাকে। আমি ফার্স্ট পার্লামেন্টেরিয়ান, আপনারা রাজ্যসভা রেকর্ড করলে বুঝে নেবেন, ফার্স্ট যে স্পিচটা দিয়েছিলাম সেটা আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে, 4 বার আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমি বলেছি। মাইগ্রেন্ট ওয়ার্কারদের অত্যাচার হচ্ছে সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে কেন এই অত্যাচার করা হবে। এবং এটাও বলেছি যে বাংলা ভাষায় কথা বললে শুধু বাংলাদেশি সন্দেহে আপনারা কেন অত্যাচার করবেন। তারপরে যখন রিসেন্ট যখন বলতে আরম্ভ করছি, কোনোবারই বলতে দিচ্ছে না, 267 নোটিশ চাইলাম, আমাদের অনেক এমপি চেয়েছিল, আমাদের 267 আমাদের বলতে দিচ্ছে না। আমাদের যা যা করা দরকার পার্লামেন্টে বলতে পারি, আমরা আইনত লড়াই করতে পারি, আমরা চিঠি পাঠাতে পারি, আমরা সব রকম করেছি। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের এখানে নোডাল অফিসার দিল্লিতে বসে আছে, বিভিন্ন স্টেটের সাথে কোঅর্ডিনেট করছে, আমাদের ডিস্ট্রিক্টে কমিটি আছে, আমাদের এখানে সবকিছু। পুলিশের একটা হেল্পলাইন নাম্বার আছে, একটা সেকশনই বসা আছে পুলিশ থেকে, যে কোনো অত্যাচার হলে আমরা সব রকম ব্যবস্থা নেবো বলে। হিয়ারিং এর জন্য তো কাউকে করে রিল্যাক্সেশন দেওয়া হয়নি, শুধু বয়স্ক অসুস্থ এদের ক্ষেত্রে কিছু বাড়িতে গিয়ে ফিজিক্যাল উপস্থিতিটা তো বাধ্যতামূলক। পরিযায়ী শ্রমিকরা যদি না আসে আপনারা কি পরামর্শ দিয়েছেন? বললেন যেটা দেখুন, আমরা অলরেডি বলেছি যে যাদের আমরা অলরেডি ফোন কলও চালাচ্ছি, প্রত্যেককে ধরে ধরে আমরা SMS অলরেডি পাঠিয়েছি যে হিয়ারিং এ এলে আমাদেরকে জানাবেন, যে কোনো রকম যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। তারপরে ওদের সমস্যার কথা শুনে সেইভাবে আমরা সলভ করার কথা ভাবছি, এবং আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা। যেহেতু পরিযায়ী শ্রমিক যদি কেউ ধরুন মুম্বাই কিংবা কোনো জায়গা থেকে আসে, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা খরচা হয়, ঠিক আছে। তো সেটা ইলেকশন কমিশন যেহেতু কোনো সরকারি কোনো নথি দেয়নি, এমনি মৌখিকভাবে বললে তো হবে না, যেটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছে। আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা, যে এটা কেন করা হবে সেটা আমরা দেখছি। না, যারা আসতে পারবেন না তাদের কি হবে? আমাদেরকে জানিয়ে, আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি এবং আমাদেরকে জানাতে বলেছি। আপনি যে রাজ্যের বিরোধী দলগুলোর কথা বলছিলেন, তারা যেটা অভিযোগ করে যে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই বলে পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। যেটা আপনি বললেন 1,30,00,000 বাইরের রাজ্যের পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আছে এবং আমাদের রাজ্যের 30,00,000 বাইরে আছে। কিন্তু তারা কিন্তু এটা বলে যে যদি কর্মসংস্থান থাকতো তাহলে কিন্তু বাইরে যেতে হতো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি শুনুন। আপনাদের অনেক সাংবাদিক যারা বাইরে স্টেটে যায়, তাদেরকে তাহলে এখানে মানে কর্মসংস্থান দেখুন, আজকে কর্মসংস্থান বেঙ্গলে নিয়ে যেটা বলছে, তার 1.5 কোটি মানুষ কি করে এখানে কাজ করছে, নিশ্চয়ই কর্মসংস্থান আছে। আর সেকেন্ড যেটা হচ্ছে, কর্মসংস্থান থাক না থাক, আপনি বাংলায় কথা বলে মারার অধিকার দিয়েছে আপনাকে কেউ? আপনার অ্যাঙ্গেলটা কেন ঘুরাচ্ছেন যে বাংলায় কথা বলার জন্য মারবে কেন? আমার মেন পয়েন্ট কোনটা, যে বাংলায় কথা বলার জন্য তো মারছে।
আজকে বাংলায় কথা বলার জন্য মারার অধিকার কাকে দিয়েছে? এটা যে ভাষাভাষী মানুষ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে এটা আমাদের রবি ঠাকুরের মাটি, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এটা আমাদের মাতঙ্গিনী হাজরার মাটি, এটা আমাদের ক্ষুদিরাম বসুর মাটি। তাকে মারার অধিকার কে দিল? আপনি জিজ্ঞাসা করুন বিরোধীদেরকে যে প্রথম তোমাদেরকে বলো যে তাহলে অন্য স্টেটের মানুষ এখানে কেন কাজ করছে বলুন। বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটকে আমি অনেক স্টেটকে দেখাবো। উড়িষ্যা, এখানে দেখবেন 20 লাখের কাছাকাছি উড়িষ্যা মানুষ এখানে কাজ করে। আমি আপনাদেরকে বলছি যে বিভিন্ন জায়গাতে দেখুন, আমি বলে দেবো লোকেশন কোন কোন জায়গাতে ওরা কাজ করে। যে তাহলে উড়িষ্যা থেকে লোক এখানে কেন কাজ করতে আসছে? আপনার বিহার থেকে লোক কেন এখানে কাজ করতে আসছে? ওটা তো বিজেপি শাসিত রাজ্য। আপনার ইউপি থেকে কেন এখানে লোক কাজ করতে আসছে? ওটা তো বিজেপি শাসিত রাজ্য। তাহলে ওখানে কি কর্মসংস্থান নেই? কোশ্চেনটা হচ্ছে যে কোনো মানুষ, ওদের যেমন এখানে আসার অধিকার আছে, আমাদেরও যাওয়ার অধিকার আছে। আজকে প্রথমে একটা সেকশন ভাবছে এই পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ বলে প্রতিবাদ করা, অন্যরকম ভাবে মোটিভ করার চেষ্টা করা হচ্ছে এটাকে। আপনাদেরকে বলে দিলাম ধীরে ধীরে এমন ভাবে একটা গান্দা ছড়ে দিয়েছে এটাকে যে বাংলায় কথা বলে বাংলাদেশে যে কোনো মানুষ। এই যে আমি বললাম যে গতকালকে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ছাড়িয়ে আনলো, গৌতম বর্মা, ও তো বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল, তাকেও তো বাংলায় সন্ধ্যে 7 মাস জেল খাটতে হয়েছে। ও তো সুগন্ধ মজুমদারের কাছে গেছিল, ওই সুগন্ধ মজুমদার ছাড়ালো না, সে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়ালো। ওরা বলছে যে আমরা ভেবে নিয়েছিলাম মরে যাবো, বাঁচতে পারবো না আমরা। কেন করা হবে এটা? আপনারা এই কোশ্চেনটা করুন আগে। যে কর্মসংস্থান আছে কি নেই সেটা আলাদা ব্যাপার। অলরেডি আমাদের যদি কর্মসংস্থান না থাকবে তাহলে 1.5 কোটি মানুষ এখানে কাজ করবে। যারা বাংলা ভাষাভাষী সব মানুষগুলো আছে তাদেরকে প্রত্যেককে সম্মান জানিয়ে আমি বলছি, তারা কোথা থেকে এসছে? তাদের রাইটস আছে এখানে আসা কাজ করার, এবং আমাদেরও রাইটস আছে ওই জায়গাতে যাওয়ার। তা বলে মারবে? আপনি অন্য ভাষার মানুষকে এখানে মারার অধিকার আপনার কেউ দিয়েছে?